নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ পদ নিয়ে। চলে দেখা যাক পদ কাকে বলে বা পদ জিনিসটা কি। দেখো, বোর্ডে আমি একটি বাক্য লিখে রেখেছি, আমি নবম শ্রেণীতে পড়ি। এটি একটি বাক্য। এই যে বাক্যটি লেখা রয়েছে, এই বাক্যটি চারটি শব্দ নিয়ে এই বাক্যটি তৈরি হয়েছে। দেখো, প্রতিটি শব্দ কি এক? না। দেখো, 3 নম্বর যে শব্দটি রয়েছে, সেই 3 নম্বর শব্দটির সঙ্গে একটি নতুন শব্দ বা শব্দখণ্ড যুক্ত রয়েছে, সেটি হলো তে। এই যে তে অংশটি, এই তে অংশটির নাম কি? এটাকে বলা হয় বিভক্তি। এটাকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। এরপর আমরা জানবো যে পদ কাকে বলে। দেখো, এই বাক্যটি থেকে আমরা সংজ্ঞা বানানোর চেষ্টা করি। চলো দেখা যাক। তা আমরা বলতে পারি যে বাক্যে অবস্থিত বিভক্তিযুক্ত বাক্যে অবস্থিত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দকে পদ বলা হয়। তাহলে আমরা এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি থেকে আমরা কি করলাম? এই পদ সংজ্ঞা নির্ণয় করার চেষ্টা করি। যেমন আমি লিখলাম যে বাক্যে অবস্থিত। দেখো, বাক্যে অবস্থিত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ, এর কি নির্দিষ্ট অর্থ রয়েছে? অর্থপূর্ণ শব্দকে পদ বলা হয়। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বাক্যে অবস্থিত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দকে আমরা কি বলতে পারি? পদ বলতে পারি। এরপর দেখা যাক পদের প্রকারভেদ। অর্থাৎ পদকে আমরা কভাবে ভাগ করব। পদকে কভাবে ভাগ করা যায়? 5 ভাগে। কি কি? তার 1 নম্বরে বিশেষ্য পদ। কি বললাম? বিশেষ্য পদ। 2 নম্বরে বিশেষণ পদ। 3 নম্বরে সর্বনাম পদ, অব্যয় পদ বা অব্যয় এবং ক্রিয়া। কি? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। এরপর আমরা আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব তা হলো বিশেষ্য পদ কাকে বলে এবং বিশেষ্য পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে এখন পর্যন্ত আমরা যেটুকু জানলাম সেটুকু কি? যে প্রথমত আমরা জানলাম পদ কাকে বলে। পদ কাকে বললাম? বাক্যে অবস্থিত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ যে শব্দটি থাকবে, সেই শব্দটিকে আমরা কি বলবো? পদ বলবো। তাহলে বাক্যে অবস্থিত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। চলো দেখা যাক এরপর প্রকারভেদ ছিল। প্রকারভেদ অর্থাৎ পদকে ক ভাগে ভাগ করা হয়? মোটামুটি 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই 5টি ভাগে মূলত ভাগ করা হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব তাহলে বিশেষ্য পদ নিয়ে। চলো দেখা যাক। দেখো, বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ আমরা কাকে বলি? তাহলে বিশেষ্য পদ কাকে বলবো? যে পদের দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, গুণ, কার্য প্রভৃতির নাম বোঝায় তাকে আমরা কি বলতে পারি?
বিশেষ্য পদ, তাকে আমরা কি বলতে পারি? বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ কাকে বলবো? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, গুণ, কার্য প্রভৃতির যখন নাম বোঝাবে তখন তাকে আমরা কি বলতে পারি? বিশেষ্য পদ। যেমন উদাহরণ হিসেবে কি হতে পারে দেখা যাক। এখানে কি বলেছে? যে পদের দ্বারা ব্যক্তির নাম। যেমন আমি যদি বললাম রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। এছাড়া আমি যদি বললাম অজয়, এছাড়া বললাম বিমল। এগুলো কি এক একজন ব্যক্তির নাম। বস্তু যদি বলি চেয়ার, টেবিল, সাইকেল, এগুলো কি এক একটি বস্তু। স্থানের নাম কলকাতা, কলকাতা। জাতির নাম হিন্দু। সমষ্টি অর্থাৎ আমি যদি বলি ছাত্র দল, ছাত্র দল। গুণ যেমন ভালোবাসা, দয়া, একটা কি এক একটা গুণ। এরপরে কার্য, কাজ করা, পড়া, লেখা, এগুলো কি এক একটা কার্য। তাহলে কি যখন যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, গুণ, কার্য প্রভৃতির নাম বোঝাবে তখন আমরা তাকে কি বলবো? বিশেষ্য পদ বলবো। চলো দেখা যাক এরপর বিশেষ্য পদের প্রকারভেদ। তাহলে বিশেষ্য পদ কাকে বললাম? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, গুণ, কার্য প্রভৃতির নাম বোঝাবে তখন তাকে আমরা কি বলছি? বিশেষ্য পদ বলছি। এবং উদাহরণ হিসেবে আমরা পেলাম যেমন ব্যক্তির নাম রবীন্দ্রনাথ, অজয়, বিমল, এগুলো কি ব্যক্তির নাম। বস্তু চেয়ার, টেবিল, বই, খাতা। স্থানের নাম কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, এগুলো কি এক একটি স্থানের নাম। জাতি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এগুলো কি এক একটি জাতি। সমষ্টি অর্থাৎ যখন একসঙ্গে অনেক কিছুকে বোঝাবে অর্থাৎ ছাত্রদল, সৈন্যদল, সভা, সমিতি, সংঘ, এগুলো কি সমষ্টি। গুণ অর্থাৎ দয়া, মায়া, ভালোবাসা, এগুলো কি এক একটি গুণ। কার্য পড়া, লেখা, খাওয়া, হাঁটা, চলা, এগুলো যখন বোঝাবে তখন সেটাকে আমরা কি বলছি? বিশেষ্য পদ বলছি। চলো দেখা যাক এরপর বিশেষ্য পদের প্রকার। এরপর আমরা কি জানবো? বিশেষ্য পদের প্রকার ভেদ নিয়ে আমরা আলোচনা করব। দেখো বিশেষ্য পদকে বিশেষ্য পদের বিশেষ্য পদের প্রকারভেদ, প্রকারভেদ অর্থাৎ বিশেষ্য পদকে আমরা কভাগে ভাগ করি। দেখো বিশেষ্য পদকে মোটামুটি 7টি ভাগে ভাগ করা হয়। চলো দেখা যাক সেই ভাগগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে আমি লিখছি নামবাচক বা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে প্রথমে 1 নম্বরে আমরা কি পেলাম? নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখো নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য আমরা কাকে বলবো? এটা কার প্রকারভেদ করছি? বিশেষ্য পদের প্রকারভেদ করছি। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক
সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। তাহলে নামবাচক বা সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য আমরা কাকে বলবো? যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে তখন তাকে আমরা বলতে পারি নামবাচক বা সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, চলো দেখা যাক। এখানে তাহলে কি বলেছে? ব্যক্তি বা স্থানের নাম। ব্যক্তির নাম আমি যদি বললাম নিখিল, নিখিল, রাহুল, রাহুল, এগুলো কি এক একটা ব্যক্তির নাম। এরপর আমি স্থানের নাম যদি বলি, পুরুলিয়া, পুরুলিয়া। আমি যদি বলি কলকাতা, কলকাতা, বাঁকুড়া, বাঁকুড়া, এগুলো কি একটি স্থানের নাম। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে তাকে আমরা কি বলতে পারি? নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে তখন তাকে আমরা বলবো নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। চলো এরপর 2 নম্বর ভাগটা দেখে নিই। এরপর আমরা বিশেষ্য পদের 2 নম্বর ভাগটা দেখব। তাহলে 2 নম্বর, 1 নম্বরে আমরা বললাম নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নম্বরের ভাগে আমরা পাবো বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য পদ, বস্তুবাচক বিশেষ্য পদ কাকে বলবো? বস্তুবাচক বিশেষ্য পদ আমরা কাকে বলতে পারি? দেখো, বস্তুবাচক বস্তুর নাম বোঝাবে, তাহলে এটা কার প্রকার হবে? বিশেষ্য পদের প্রকার হবে। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায়। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো? বস্তুবাচক বিশেষ্য পদ। তাকে আমরা কি বলবো? বস্তুবাচক বিশেষ্য পদ। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝাবে তখন তাকে আমরা কি বলতে পারি? বস্তুবাচক বিশেষ্য পদ। তাহলে বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ কি হতে পারে? বস্তুর নাম, তাহলে চেয়ার, কি আর কি হতে পারে? টেবিল, সাইকেল, বই, এগুলো কি একটি বস্তু। তাহলে 2 নম্বর যে ভাগটা সেটা কি? বস্তুবাচক বিশেষ্য। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় তখন তাকে আমরা কি বলতে পারি? বস্তুবাচক বিশেষ্য পদ। এরপর আমরা 3 নম্বর ভাগটা জেনে নেব। 3 নম্বর ভাগটা জেনে নেব। 3 নম্বর ভাগটা কি? জাতিবাচক বিশেষ্য। কি বললাম? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। তাহলে আমরা জাতিবাচক বিশেষ্যের সংজ্ঞা জানব। দেখো, 3 নম্বর যে ভাগটা, সেই 3 নম্বর ভাগটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তাহলে এটি কার প্রকারভেদ? বিশেষ্য পদের প্রকারভেদ। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির নাম বোঝায়, জাতির নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য পদ বলে। তাহলে এখানে কি? জাতিবাচক। তাহলে এখানে কি বোঝাবো? জাতির নাম বোঝাবো। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির নাম বোঝায় তাকে আমরা কি বলতে পারি? জাতিবাচক বিশেষ্য পদ। উদাহরণ কি হতে পারে?
বলো তো তোমরা উদাহরণ কি হতে পারে? জাতিবাচক বিশেষ্য পদ, তাহলে হিন্দু, মুসলিম, মুসলিম, মানুষ জাতি, মানুষ জাতি, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। এগুলো কি এক একটি জাতির নাম। তাহলে জাতিবাচক বিশেষ্য আমরা কি বলতে পারি? যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির নাম বোঝাবে তাকে আমরা কি বলবো? জাতিবাচক বিশেষ্য পদ। এরপর আমরা 4 নম্বর প্রকারভেদ দেব। দেখো 4 নম্বর যে প্রকারভেদ, সেই 4 নম্বর প্রকারভেদটি কি হতে পারে? না, গুণবাচক বিশেষ্য। কি বললাম? গুণবাচক বিশেষ্য পদ। গুণবাচক বিশেষ্য পদ। তাহলে গুণবাচক বিশেষ্য পদ কাকে বলবো? গুণবাচক বিশেষ্য পদ কার প্রকারভেদ করছি? বিশেষ্য পদের প্রকারভেদ। তাহলে আমরা গুণবাচকের বিশেষ্য পদের সংজ্ঞা কি বানাবো? দেখো, যে বিশেষ্য পদের দ্বারা কোনো গুণ বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য পদ বলে। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছু গুণ বোঝায় তখন তাকে আমরা কি বলতে পারি? গুণবাচক বিশেষ্য। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যেমন দয়া একটা গুণ, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, এগুলো কি একটা গুণ। তাহলে এগুলো গুণবাচক বিশেষ্য আমরা কাকে বলবো? যে বিশেষ্য পদের দ্বারা কোনো গুণ বোঝাবে তাকে আমরা বলতে পারি গুণবাচক বিশেষ্য পদ। 5 নম্বর প্রকারভেদ কি? 5 নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য পদ। কি বললাম? সমষ্টিবাচক বিশেষ্য পদ। কি বললাম? সমষ্টিবাচক বিশেষ্য পদ। দেখো সমষ্টিবাচক বিশেষ্য পদ আমরা কাকে বলবো? দেখো এখানে সমষ্টি বোঝানো, তাহলে সমষ্টিবাচক এখানে সমষ্টি বোঝাবো, একসঙ্গে অনেক কিছুকে বোঝাবো। তাহলে এইখান থেকে আমরা সংজ্ঞা বানানোর চেষ্টা করি। তাহলে এটা কার প্রকারভেদ? বিশেষ্য পদের প্রকারভেদ। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞার ক্ষেত্রে যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায়। কি বোঝাবে? কোনো কিছু সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। তাহলে সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বললাম? যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায় তাকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য পদ। উদাহরণ হিসেবে দেখো কি বলতে পারি আমরা? একসঙ্গে যখন অনেক কিছু বোঝায়, যেমন সভা যখন সভা অনুষ্ঠিত হয় তখন কি একজন থাকে? নিশ্চয়ই থাকে না, সেখানে অনেকজন উপস্থিত থাকে। একইরকম ভাবে ছাত্র দল, সৈন্য দল, সমিতি, সংঘ, এগুলা কি এক একটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। তাই প্রথম থেকে আমরা এখনো অবধি আমরা 4টা ভাগ জানলাম। কি কি? প্রথমে নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নম্বরে আমরা পেয়েছি বস্তুবাচক বিশেষ্য। 3 নম্বরে জাতিবাচক বিশেষ্য। 4 নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য। এরপর 5 নম্বরে আমরা জানব
ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। 5 নম্বরে ক্রিয়াবাচক বিশেষ্য পদ, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায়, কি বললাম, কাজ করা বোঝায়। তাহলে এর কার প্রকারভেদ, বিশেষ্য পদের প্রকারভেদ। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্য পদের দ্বারা, বললাম যে বিশেষ্য পদের দ্বারা কোনো, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছু কাজের নাম বোঝায়, কাজের নাম বোঝায়, তাকে আমরা কি বলতে পারি, ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বললাম, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা বলতে পারি ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন উদাহরণ হিসেবে কি বলতে পারি ক্রিয়াবাচক বিশেষ্যের, হাঁটা, পড়া, ঘুমানো, ঘুমানো। এগুলো কি কাজ করা বোঝাচ্ছে, লেখা, এগুলো কি কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলোকে কি বলতে পারি আমরা, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এরপর 6 নম্বর ভাগ, দেখো এরপর আমরা জানবো অবস্থাবাচক, অবস্থাবাচক, অবস্থাবাচক বিশেষ্য পদ, অবস্থাবাচক বিশেষ্য পদ। এখানে কি বুঝাবো, অবস্থা বুঝাবো, এই পদটিতে অবস্থা বুঝাবো কোনো কিছু। কার প্রকারভেদ পড়ছি, বিশেষ্য পদে। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্য পদের দ্বারা, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর অবস্থা, কোনো কিছুর অবস্থা বোঝায়, কোনো কিছুর অবস্থা বোঝায়, তাকে আমরা কি বলতে পারি, অবস্থাবাচক বিশেষ্য। তাকে আমরা বলতে পারি অবস্থাবাচক বিশেষ্য পদ। তাহলে অবস্থাবাচক বিশেষ্য পদ আমরা কাকে বলবো, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর অবস্থা বোঝাবে তাকে আমরা বলতে পারি অবস্থাবাচক বিশেষ্য। উদাহরণ হিসেবে কি দেওয়া যায়, অবস্থা বোঝাবে, ধনী, দরিদ্র, দরিদ্র অবস্থা বোঝাচ্ছে, দরিদ্র, যৌবন, বৃদ্ধ, বৃদ্ধ, শৈশব, শৈশব, এগুলো কি এক একটা অবস্থা বোঝাচ্ছে। তাই এগুলোকে আমরা কি বলতে পারি, অবস্থাবাচক বিশেষ্য পদ। চলো প্রথম থেকে আরেকবার রিভাইজ করি। তাহলে বিশেষ্য পদকে আমরা মূলত কটা ভাগে ভাগ করলাম, মূলত 7টা ভাগে ভাগ করলাম। তাহলে 7টা ভাগ কি কি, 1 নম্বরে আমরা নামবাচক, নামবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য। 2 নম্বরে বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। 3 নম্বরে জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। 4 নম্বরে গুণবাচক বিশেষ্য, গুণবাচক
বিশেষ্য। 5 নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। 6 নম্বরে ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। 7 নম্বর অবস্থাবাচক, অবস্থাবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য। তাহলে প্রথমে নামবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য পদ কাকে বলবো? তো যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে তখন তাকে আমরা বলতে পারি নামবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য পদ। উদাহরণ হিসেবে আমরা যে কোনো ব্যক্তির নাম দিতে পারি, যেমন রাহুল ব্যক্তির নাম। স্থানের নাম যে কোনো একটি স্থান, যেমন বীরভূম, বীরভূম স্থানের নাম। বস্তুবাচক যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝাবে তাকে আমরা কি বলবো? বস্তুবাচক বিশেষ্য। যেমন সাইকেল, সাইকেল কি একটি বস্তু। জাতিবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির নাম বোঝাবে তাকে আমরা বলতে পারি জাতিবাচক বিশেষ্য পদ। যেমন মানুষ জাতি, যেমন মানুষ জাতি। এছাড়া হিন্দু, মুসলিম এগুলো হতে পারে গুণবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর গুণ বোঝাবে, যেমন দয়া, মায়া, প্রেম, এগুলো কি একটি গুণবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, তাহলে এটা কার প্রকার বিশেষ্য পদের? তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছু সমষ্টি বোঝাবে তাকে আমরা কি বলবো? সমষ্টিবাচক বিশেষ্য পদ। যেমন সভা, সমিতি, এগুলো কি এক একটি সমষ্টিবাচক বিশেষ্য। এরপর ক্রিয়াবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা কি হবে? কোনো কিছু কাজ করা বোঝাবে, যেমন কাজ করা, হাঁটা, দৌড়ানো, দৌড়ানো, এগুলো কি এক একটি ক্রিয়া, কাজ করা। অবস্থাবাচক মানে যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর অবস্থা বোঝাবে তাকে আমরা কি বলতে পারি? অবস্থাবাচক বিশেষ্য। যেমন বৃদ্ধ, বৃদ্ধ, শৈশব, এগুলো কি এক একটি অবস্থা বোঝাচ্ছে। তাহলে আজকে আমরা কি বললাম? পদ সম্পর্কে আলোচনা করলাম। প্রথম থেকে একবার রিভাইজ করে নিই। তাহলে প্রথমে আমরা জানলাম যে পদ কাকে বলে। পদ আমরা কাকে বলবো? বাক্যের মধ্যে অবস্থিত বিভক্তিযুক্ত অর্থপূর্ণ শব্দকে আমরা কি বলতে পারি? পদ বলতে পারি। পদকে কটি ভাগে ভাগ করলাম? 5টি ভাগে। কটি ভাগে? 5টি ভাগে। কি কি 5টি ভাগ আমরা কি কি পেয়েছি? বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, অব্যয় আর ক্রিয়া। তাহলে এই পদকে আমরা 5টা ভাগে ভাগ করেছিলাম। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আজকে প্রথম যে ভাগটি বিশেষ্য, এই বিশেষ্য পদের সংজ্ঞা এবং বিশেষ্য পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। বিশেষ্য পদ কাকে বলবো? না যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, গুণ, কার্য প্রভৃতির নাম বোঝাবে তখন তাকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। বিশেষ্য পদের উদাহরণ কি হতে পারে? ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তি হতে পারে, রাম, শ্যাম, যদুমেন্দ্র, যে কোনো একজন ব্যক্তির নাম। স্থানের নাম, যে কোনো একটি স্থানের নাম হতে পারে, যেমন কলকাতা, পুরুলিয়া, বা যে কোনো স্থানের নাম হতে পারে। জাতি, জাতি বলতে হিন্দু, মুসলিম। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। এবং বিশেষ্য পদকে কটি ভাগে ভাগ করলাম? 7টি ভাগে। কি কি? নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, 2 নম্বরে বস্তুবাচক বিশেষ্য, 3 নম্বরে জাতিবাচক বিশেষ্য, 4 নম্বরে গুণবাচক বিশেষ্য এবং 5 নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য, 6 নম্বরে ক্রিয়াবাচক বিশেষ্য, 7 নম্বরে অবস্থাবাচক বিশেষ্য। যখন কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে তখন বলবো নামবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য। বস্তুবাচক যখন যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝাবে তাকে আমরা বলবো বস্তুবাচক বিশেষ্য।
জাতিবাচক যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির নাম বোঝাবে তাকে আমরা কি বলবো? জাতিবাচক বিশেষ্য। গুণবাচক যে বিশেষ্য পদের দ্বারা কোনো গুণ বোঝাবে তাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছু সমষ্টি বোঝাবে তাকে আমরা কি বলতে পারি? সমষ্টিবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকে আমরা বলতে পারি ক্রিয়াবাচক বিশেষ্য। অবস্থাবাচক যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর অবস্থা বোঝাবে তাকে আমরা বলতে পারি অবস্থাবাচক বিশেষ্য। আজকে এই পর্যন্তই। এরপর আমরা পরের ভিডিওতে আলোচনা করব পদের 2 নম্বর প্রকারভেদ অর্থাৎ বিশেষণ পদ নিয়ে। ততক্ষণে সকলে পড়াশোনার সঙ্গে থাকো, ভালো থাকো।